দর্শক, আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ ইমরান হাসান। মোহাম্মদ ইমরান হাসান, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ রমা। আমরা জানি যে জুন এন্ডিংয়ের পরে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড ছিল প্রায় 2 সপ্তাহের মতো। তারপর একটা জরুরি অবস্থা, ইনফ্যাক্ট এখনও জরুরি অবস্থা রয়েছে, কারফিউ এখনও রয়েছে। তো কিছুটা ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখলাম, একটা নেগেটিভ ট্রেন্ড ছিল। তো সেখান থেকে গতকাল যদি বসে 10 পয়েন্টের মতো পজিটিভ ছিল, আজকে কিন্তু 14 পয়েন্টের মতো পজিটিভ আছে। লেনদেনও আমরা দেখতে পাচ্ছি গতকালকের 500 কোটি টাকার মতো লেনদেন ছিল, সেখানে আজকে কিন্তু এখনো পর্যন্ত 316 কোটি টাকা লেনদেন হয়েছে এবং দর বৃদ্ধির সংখ্যাটা কিন্তু বেশি রয়েছে। তো কীভাবে দেখছেন আসলে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই আমরা। জি, জুনের শেষ থেকে আপনি যেটা বললেন যে মার্কেট একটা আপ ট্রেন্ড আমরা দেখেছি, মোটামুটি বেশ স্ট্রং আপ ট্রেন্ডে ছিল। জি, আমরা 1000 কোটি টাকা টার্নওভারও কিন্তু দেখেছি। রাইট। তো জুনের শেষে আমার কাছে যেটা মনে হয় যে সেই সময়টাতে মার্কেট অনেক বেশি ডিপ্রেস ছিল, এখনো ডিপ্রেস আছে ইনফ্যাক্ট। তো প্লাস জুন এন্ডে অনেকে ট্যাক্স বেনিফিটের জন্য রিবেট পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট করে থাকে। তো ওই সময়টা তো দেখা গেছে বেশ কিছু টাকা লাস্ট উইকটা বিশেষ করে আমরা দেখেছি যে বেশ কিছু ফান্ড আসছে। অ্যাট দ্য সেম টাইম জুন 30 আবার উল্টাটা হয়, অনেকে সেল করে, বিশেষ করে যদি মার্জিন লোন অ্যাডজাস্টমেন্ট থাকে বা ওভার এক্সপোজার থাকে, এই অ্যাডজাস্টমেন্টগুলো হয়। তো বাট জুনের শেষ থেকে আমরা দেখেছি যে একটা আপ ট্রেন্ড ছিল এবং এটার কন্টিনিউশনটা বেশ অনেক দিনই ছিল, 2 সপ্তাহের বেশি কিছু সময় ধরে হবে। টার্নওভারের প্রোগ্রেস ছিল, তো মনে হচ্ছিল অনেকের মধ্যে এরকম একটা ফিল হচ্ছিল যে মার্কেট কি ঘুরে দাঁড়াচ্ছে কিনা। একদম। তো মার্কেট কিন্তু অনেক বটমে চলে এসেছে, এসেছিল 5070 পয়েন্টে নেমেছিল ইন্ডেক্স, সাধারণ ইন্ডেক্স। সেখান থেকে একটা উত্তর আমরা আশা করতেই পারি। জি, এবং সেখান থেকে মানে সেই জায়গাটাতে এমন একটা জায়গা ছিল, মানে একই সাথে একটু কনফ্লিক্টিং একটা অবস্থা বলা যায়। কনফ্লিক্টিং এই হিসাবে যে ইকোনমির যে চ্যালেঞ্জগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলো তখনও ছিল, এখনো আছে ইনফ্যাক্ট। তো ওই সময় চ্যালেঞ্জগুলো ছিল, ইন্টারেস্ট রেট হাই ছিল, মানে মার্কেটের জন্য কোনো কিছু ফেভারেবল ছিল না, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনগুলো। আবার অ্যাট দ্য সেম টাইম মার্কেটে যে লেভেলটা, প্রাইস লেভেলগুলো আমিও এটা আসলে বলতে যাচ্ছি, হ্যাঁ, যে অনেক নেগেটিভ নিউজ আশেপাশে আছে, আমরা শুনছি, কিন্তু আলটিমেটলি প্রাইস এতটাই লুক্রেটিভ, দেখা যাচ্ছে অনেক কোম্পানির শেয়ার কিন্তু অর্ধেকে নেমে এসেছে। বাট আপনি যেটা বলে যে এখন যে কারেকশনটা হলো, এই কারেকশনটা আসলে তো এটা খুবই অবভিয়াস, এটা মানে শুধু এটা না হলে আমরা সারপ্রাইজড হতাম। তো এখানে এখন যে জিনিসটা হচ্ছে, এর আগে যেটা ছিল যে একটা ইকোনমি মানে আনস্টেবিলিটি বা ইয়েগুলো নিয়ে আমাদের একটা ডাউট ছিল, বা কি হতে যাচ্ছে আমরা বুঝতে পারতেছিলাম না। এখন যেটা হচ্ছে আমরা একটা আনসার্টেনিটির মধ্যে আছি আর কি, একটা ভলাটাইল পজিশন, এবং সেই কারণে দেখা যাচ্ছে এই সময় আসলে ফ্রেশ ইনভেস্টমেন্ট করাটা টাফ। এর মধ্যেও মার্কেটে যে এখন র্যালিটা হচ্ছে, আমি এটাকে খুব সিগনিফিকেন্ট কিছু বলবো না, মাঝে মধ্যে যেটা হচ্ছে, কারণ এটাতে এখনও কোনো ওইভাবে ট্রেন্ড আসছে, একটা আপ ট্রেন্ড আমরা বলতে পারি, বা মার্কেটে আর কারেকশন হবে না বা আপ ট্রেন্ডে চলে গিয়েছে, এরকম কোনো কিছুর মতো এখনো এটা টু আর্লি টু সে। এটা সবকিছু ডিপেন্ড করবে হচ্ছে আমরা সামনে এখন মেইন যে কনসার্নটা, ইকোনমিক কনসার্নটা, এটাকে আমাদের মেইন কনসার্নটা ছিল, ম্যাক্রো ইকোনমিক কনসার্নগুলো, চ্যালেঞ্জগুলো। এখন মেইন কনসার্নটা হয়ে গেছে যে দেশের মধ্যে স্টেবিলিটিটা দরকার। একদম। এবং S&Pর যে রেটিং, কান্ট্রি রেটিং, সেখানে দেখলাম যে কিছুটা অবনমন হয়েছে, B+ থেকে BB-। এটাকে কিভাবে দেখছেন অর্থনীতি, আমাদের পুঁজিবাজারে কোনো প্রভাব আছে কিনা? আসলে না, প্রভাব আসলে অবশ্যই আছে। আমরা এর আগেও মে মাসের শেষে দেখেছিলাম যে মুডিস রেটিংটা আমাদের তারা ডাউনগ্রেড করেছিল, আমাদের যে সভরেন কান্ট্রি রেটিংটা, ক্রেডিট রেটিংটা। তো এরপর S&P তো এই উইকে আমরা এরকম টিয়ে পেলাম যে তারা এরকম B+ থেকে BB- নিয়ে আসছে, একটা স্টেপ ডাউন করেছে। এটা লং টার্ম রেটিংটা, শর্ট টার্মটা তারা চেঞ্জ করেনি। তো লং টার্ম রেটিংটা চেঞ্জ করাটার মেইনলি যেই কারণগুলো তোরা যার উপর নির্ভর করে রেটিংগুলো করে থাকে, একটা হচ্ছে আপনার ইকোনমি পারফরমেন্স, যেমন আমাদের এই এক্সটার্নাল অ্যাকাউন্টসের ডেফিসিট বা এই জিনিসগুলো ওরা খুব কনসার্নে থাকে যে আমরা এক্সটার্নাল পেমেন্টগুলো ঠিক মতো করতে পারবো কিনা, যেটাতে আমাদের কনসার্ন আগে থেকেও ছিল। আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ কমে আসছিল, এক্সচেঞ্জ রেট বাড়ছিল, প্রেশার ছিল। তো আমাদের সব কিছু মিলে একটা এক্সটার্নাল একটা প্রেশার আমাদের ছিল কারেন্সির। সেই সাথে তারা একই সাথে কিন্তু পলিটিক্যাল স্টেবিলিটি বা আপনার কান্ট্রির যে ওভারঅল অবস্থা আর কি, মানে অর্থনৈতিক অবস্থা না, অন্যান্য যে ইয়েগুলো, সেগুলো তারা কনসিডার করে। তো আমরা দেখেছি যে রিসেন্ট টাইমে আমাদের বেশ কিছু ইনসিডেন্টের কারণে, এই ভলাটিলিটির কারণে তাদের এটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমার ধারণা অবশ্যই ইম্প্যাক্ট মানে ফেলেছে রেটিংটা ডাউনগ্রেড করাতে। আর এটা ইম্প্যাক্টটা যেটা জানতে চাইলেন আপনি, আমি মনে করি ইম্প্যাক্টটা থাকে, কারণ আমরা তো অনেক ফরেন লোন নিয়ে থাকি। তো ফরেন লোনে যখন দেয় তখন কিন্তু তারা দেখে যে এই কান্ট্রির রেটিংটা কীরকম, রেটিংটা যদি দেখে কম হয়, তখন যেটা হয় লোন পাওয়াটা প্রথমত একটু ডিফিকাল্ট হয়, এবং সেকেন্ডলি লোন দিলেও তখন রেটটা তারা একটা হাই চার্জ করে।
তো এটা একটা প্রথম ইম্প্যাক্ট যেটা ওভারঅল ইকোনমির জন্য, এবং এক্সচেঞ্জ রেটও তখন একটা প্রেশার পড়ার চান্স থাকে এই ক্ষেত্রে, এটার কনসিকুয়েন্স হিসাবে। আর অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল মার্কেটেও আপনার যখন কান্ট্রি রেটিং কমে আসবে তখনও দেখা যায় ফরেন ইনভেস্টররা তারাও এখানে তাদের একটা অনীহা কাজ করবে, মানে কান্ট্রি রেটিং হাই হলে ডেফিনেটলি তখন সেই কান্ট্রিতে তাদের ফেভারটা বেশি থাকে। যদিও ফরেন ইনভেস্টমেন্ট খুব বেশি আমাদের এখানে নেই, আর 2 থেকে 3% হতে পারে, তারপরও এটা একটা ইন্ডিকেটর কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট তো আসতে পারতো, আসতে পারতো, এখন নেই বাট আসতে পারতো, তো সেটা একটুখানি হলো তখন হবে। বাট গুড থিং হচ্ছে যে আমরা বাংলাদেশ দেখা গেছে যথেষ্ট রেজিলেন্ট, এরকম অনেক কিছু আমরা আগে কাটিয়ে এসেছি, আমার ধারণা ইনশাআল্লাহ আমরা এটাও কাটিয়ে আসতে পারবো এবং এই রেটিংও তখন আমরা আপগ্রেড হয়ে যাবে। মানে অনেক থ্রেট, অনেক চ্যালেঞ্জ আসলে আছে। তারপরে যেটা বলছিলেন সবচেয়ে পজিটিভ যে ব্যাপার সেটা হচ্ছে ডিসকাউন্টিং প্রাইসে শেয়ারগুলো পাওয়া যাচ্ছে, লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য ভালো অনেকেই আসলে বলছেন। আমরা জানি যে সামনে অনেক কোম্পানি আর্নিংসগুলো আসবে, সেই বিষয়গুলো আপনার কাছ থেকে জানবো, তার আগে একটি বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ কিছু বিজনেস, সঙ্গে আছি রহমান রণ। দর্শক, পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা আলোক হেলথ কেয়ারের সৌজন্যে কথা বলছিলাম, এবং আপনারা জানেন যে আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, আমাদের সঙ্গে রয়েছেন ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিও মোহাম্মদ ইমরান হাসান। ফিরছি আলোচনায়। ইমরান হাসান, আমরা যেটা বলছিলাম যে সামনে কিন্তু অনেক কোম্পানির হচ্ছে আর্নিংসগুলো আসবে, আসলে পেছনে যে কোয়ার্টারটা গেল কেমন পারফরমেন্স ছিল, কেমন প্রত্যাশা করছেন আসলে আর্নিংসগুলো আসতে পারে? ইনফ্যাক্ট অনেকগুলো আসা শুরু হয়ে গিয়েছে, তো জুন 30-এর যে কোয়ার্টারটা শেষ হলো সেটা, তো এখানে আমি যদি জাস্ট একটা রিপোর্টই এসেছে এটা নিয়ে, আমরা সেটাকে মেনশন করি। ফিনান্সিয়াল এক্সপ্রেস আমি দেখলাম 2-3 দিন আগে যে এই পর্যন্ত 13টা মাল্টিন্যাশনাল কোম্পানি আর্নিং ডিসক্লোজ করেছে। আনফর্চুনেটলি 10টা কোম্পানির আর্নিং কমে গিয়েছে, আচ্ছা, এবং 3টা কোম্পানি জাস্ট আর্নিং বেড়েছে, এবং আর্নিং কমেছে বেশি কোম্পানির রেভিনিউও কম ছিল, জাস্ট আর্নিং না, মানে নেট প্রফিট না, রেভিনিউ সেটাও কম ছিল। তো এটা আসলে আমি মনে করি এটা কাইন্ড অফ এক্সপেক্টেড, কমাটা এক্সপেক্টেড ছিল এই কারণে যে এগুলো কি জুন ক্লোজিং কোম্পানিগুলোর আর্নিংস ছিল কি ডিসেম্বর ক্লোজিং ছিল? সো আমি আসলে ক্লোজিংটা এখানে ম্যাটার করছে না, আমি ম্যাটার যদি বলি যে এপ্রিল থেকে জুন লাস্ট যে 3 মাস, এই 3 মাসের পারফরমেন্স আমরা ওভারঅল দেখেছি যে কোম্পানিগুলোর ডিগ্রোথ ছিল, আর্নিং কমে আসছে, প্রফিট কমে আসছে। তো এটা আসলে অবভিয়াস এই কারণে যে ইকোনমিতে আসলে একটু স্লো ডাউন ছিল। তো যখন ইনফ্লেশন এত হাই, তারপর আমাদের এখানে দেখা যাচ্ছে ইন্টারেস্ট রেট অনেক হাই, এই টাইমটাতে মানুষ দেখা যায় তখন হয় ব্যাংকে টাকা রাখতে, ট্রেজারি বন্ড কিনতে এটাতে আগ্রহী হয় বেশি, স্পেন্ড কম করতে চায়, কারণ অনেক টাকা সে ইন্টারেস্ট রেট পাচ্ছে। এবং একই সাথে ইনফ্লেশন হাই হলো দেখা যায় মানুষের সারপ্লাস ইনকামটা কমে আসে। যে লোক 40,000-50,000 টাকা বেতন পেত, তার হয়তো মাসে সে আগে 10,000 টাকা সেভ করতে পারতো, এখন দেখা যাচ্ছে তার আর সেভিংসের সুযোগটা নাই, উল্টো অনেকের হয়তো লোন করতে হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সারপ্লাস ইনকামটা যখন কমে যায় তখন আসলে, এবং সেই সাথে ইন্টারেস্ট রেটটা হাই থাকে, আবার একই সাথে মানুষের মধ্যে একটা ইকোনমি নিয়ে আনসার্টেনিটিও কাজ করে যে সামনে কি হবে। এই সময় দেখা যায় মানুষ আসলে স্পেন্ডিং এর ইয়েটা কমায় নিয়ে আসে। এই জন্য আপনি যদি দেখেন সিমেন্ট সেক্টর বলি, কনজিউমার গুডস বলি, হ্যাঁ, এই সবগুলোতে কিন্তু যেগুলো আমাদের ইয়েগুলো, ইভেন বাটা শু যেটা হচ্ছে জুতা বিক্রি করছে, হ্যাঁ, এই সময় দেখা যায় হয়তো কেউ অ্যাবসলিউট নেসেসারি না হলে সেটা লাক্সারি শু কিনবে না, জুতা কিনবে না। এখন সিঙ্গারের আমরা দেখলাম যে আর্নিং কমে এসেছে। এখন যদি যার হয়তো বা একটা শখ করে একটা টিভি কেনার কথা ছিল, সে হয়তো একটু ডিলে করবে। তো এই ইম্প্যাক্টটা হয়েছে এবং এটা আমরা দেখেছি, এবং আর্নিংয়ে আসলে আমরা দেখলাম যে এই পিরিয়ডটাতে একটা ডাউন ট্রেন্ডই ছিল। বাট আমার মনে হয় এগুলো একটা সাইকেল, বিজনেস সাইকেল, এগুলো আসবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশ্বজুড়ে কিন্তু মূল্যস্ফীতি কমছে, বিশ্বজুড়ে শেয়ার বাজারও ভালো হচ্ছে, পার্শ্ববর্তী দেশগুলো তো রেকর্ড করছে। তো আমাদের সেই ছোঁয়াটা আসলে কি মনে হয় কবে নাগাদ লাগতে পারে, ভবিষ্যৎটা কিভাবে দেখছেন? আসলে আমরা তো হোপফুল ছিলাম যে এই বছরটাতে আমরা একটা ভালো ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো সুযোগ পাবো, যে মার্কেট কাইন্ড অফ একটা বটমে আছে, হয়তো আর কিছু কারেকশন হলে হবে, নাও হতে পারে, বাট ইনভেস্টমেন্টের জন্য একটা খুব ভালো একটা টাইম, এবং রেটও বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, ব্যাংকের লিকুইডিটিও বাড়ছিল, ব্যাংকের এক্সেস লিকুইডিটিও বাড়ছিল, যেটা আমরা মেতে আবার দেখেছি আবার একটু কমেছে আর কি। এখন তো আসলে বর্তমান যে পরিস্থিতি, এখান থেকে আমাদের প্রিডিক্ট করাটা খুব ডিফিকাল্ট, কারণ আমরা আসলে 3 দিন পরও কি হবে, কিভাবে হচ্ছে আমরা ওইভাবে বুঝতে পারছি না এই মোমেন্টে, এভরিডে চেঞ্জিং। তো আমার কাছে মনে হয়, বাট ইন এ সিঙ্গেল সেন্টেন্সে যদি আমি বলি যে অনেক কোম্পানি আছে যেগুলো ইকোনমির সাথে অনেকটাই রেজিলেন্ট এবং তারা খুবই আন্ডার ভ্যালুড প্রাইসে আছে, তা আমার মনে হয় এগুলোতে যদি কেউ বিনিয়োগ করে থাকে সে লং টার্মে বেনিফিট পাবে।
এবং এরকম অনেক কোম্পানিতে দেখবেন যে অলরেডি তার এখন আর ওইভাবে কারেকশন হচ্ছেও না। আচ্ছা, একদম আসলেই হচ্ছে না, মানে একটা জায়গায় যে থেমে যাচ্ছে, ওখান থেকে নামছে না, কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি 5% ও 10% করে বাড়ছে। তো আমরা আস্থার কথা সবসময় বলি, আস্থার সংকটের কথা আমরা কিন্তু বলি। তো আস্থাটাকে আসলে কিভাবে বাড়ানো যায়? আমরা দেখলাম যে টেকনো ড্রাগ নামে একটা কোম্পানি আসলো, প্রচুর আইপিও হলো, প্রায় 24 গুণের উপরে কিন্তু সেখানে সাবস্ক্রিপশন হয়েছিল। তো কিভাবে দেখছেন? এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু সে একটি কোম্পানিতে কিন্তু 52 কোটি টাকা টার্নওভার অলরেডি হয়ে গেছে, যেখানে টোটাল টার্নওভার কিন্তু 330 কোটি টাকা। যে আস্থার কথা বলি, এখানে তো আমরা আস্থা কম দেখছি না, কিভাবে ব্যাখ্যা করবেন আসলে? আস্তে আস্তে আসলে সময় লাগে না, মানে আস্থা চলে যেতে সময় লাগে না। একদম, আমাদের মার্কেটে আমরা এটা দেখি আসলে হঠাৎ করে 1000 ক্রোর কিন্তু টার্নওভার হয়ে যাচ্ছে। তো তাহলে কি আমরা আস্থা নিয়ে যে আমরা ভয় পাচ্ছি, আস্থাহীনতা, সেটা আসলে আমরা আস্থাটা আসলে কাটিয়ে উঠে ভবিষ্যতে না ডেফিনেটলি এটা চেঞ্জ হবে আবার, মানে মার্কেটে যখন আবার র্যালি হবে, যেমন যে আমি জুনের শেষ থেকে যে র্যালিটাই হলো, আস্থা তো চলে আসছিল না, মানে একদম, এবং আরো কয়েকদিন গেলে দেখা যাচ্ছে আরো আস্থা চলে আসছে। আমরা গত পরশুদিন যে মার্কেট দেখলাম, মনে হলো যেন এখান থেকে আরো অনেক পড়ে যাবে, কিন্তু সেখান থেকে গতকালকে ঘুরলো, আজকে ঘুরলো। তো আস্থা ফেরত পেতে খুব একটা সময় লাগে না। তারপরেও যেটা বলবো, সুশাসন কিন্তু আস্থার জন্য খুব বড় একটা নিয়ামক। এইটাকে আসলে কিভাবে নিশ্চিত করা যায়? অ্যাবসলিউটলি, মানে সুশাসন তো আসলে মেইন জিনিসটা এখানে আমাদের রেগুলেটরের ভূমিকা, এবং তারা এটা সবসময় কাজ করে যাচ্ছেন, এবং এটা নেভার এন্ডিং প্রসেস। একদম, এটা আসলে আমি করে ফেললাম শেষ এরকম কিছু না, আমাদের যুগের সাথে আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের অনেক পলিসি দেখেন টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, আমরা ইউটার্নও নিচ্ছি অনেক সব পলিসি, আগে যেটা ছিল পুরো অপোজিট ইয়েতে যাচ্ছি। এখানে আমাদের মানে কাইন্ড অফ একটা বাইরের ওয়ার্ল্ডকে দেখে এবং নিজেদের একটা ট্রায়াল অ্যান্ড এরর করে এই জিনিসটা শেখা, যেটা আমাদের জন্য কাজ করছে, এটা কাজ করছে না। এবং সেই সাথে আমি মনে করি যে প্রাইভেট সেক্টরকে যেটা রেগুলেটররা করে থাকেন, মানে আমরা যারা মার্কেটে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স আমাদের যাদের থাকে, আমাদেরকেও তারা এঙ্গেজ করেন, এবং এই এঙ্গেজমেন্ট আমার মনে হয় যে খুবই জরুরি, যে তাদের থেকেও সবসময় কোনো কিছু চেঞ্জ করার আগে তাদেরকে দিয়ে যদি আপনারা মতামত যত বেশি না হবে, তারা অনেক কিছু মানে ওয়ার্ক ফিল্ডে থেকে যেটা দেখতে পাবে, এটা অনেক সময় হয়তো বা বাইরে থেকে বা রেগুলেটরের চেয়ার থেকে অনেক সময় বোঝাটা একটু কঠিন হয়ে যেতে পারে। তা আমরা সেটা সেই সহযোগিতাটা পাই, এবং আশা করি এটা আমরা আরো বেশি এঙ্গেজমেন্ট বাড়াতে পারবো। যাতে একদম 20 সেকেন্ড জানতে চাইবো, মিউচুয়াল ফান্ড সেক্টরে স্পন্সর হিসেবে কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো আসতে পারতেছে, কিভাবে দেখছেন আসলে? এটা নতুন করে হয়েছে এবং এটা অবশ্যই ভালো। স্পন্সর আসলে যত বেশি ওপেন করে দেওয়া হবে এই সেক্টরে, তত বেশি ফ্লোরিশটা ইজিয়ার হবে। সেটা আলটিমেটলি মিউচুয়াল ফান্ডগুলো ভালো করলে কিন্তু এটা মার্কেটের জন্য আসলে ওভারঅল ভালো। আমরা পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু এরকমটা দেখে থাকি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রনো। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ ইমরান হাসান। দর্শক, নিচ্ছি একটা বিরতি, বেলা 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো ইকশো বিজনেস আর ওয়াইয়ের জন্য। আমাদের সঙ্গেই থাকুন।